নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম গতকাল, অর্থাৎ 20শে এপ্রিল সোমবার। আজ শেষ করছি আজকে। গতকাল ছিল অক্ষয় তৃতীয়া, সেই জন্য সকালবেলা জলখাবারের তোড়জোড়টাও একটু অন্যরকম ছিল। সব কিছু শেষ করে গিয়েছিলাম যথারীতি ঠাকুর ঘরে, ঠাকুর দেবতাকে পুজো করে আর অফিসের কাজটা একটু তাড়াহুড়ো করেই সারবো বলে ভেবেছিলাম, কারণ বিকেলবেলা একটা অন্য প্ল্যান ছিল। প্ল্যান বলতে আর কিছুই না, বেশ কিছুদিন হলো একটা সিনেমা এসছে যেটা সববার দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের দেখা হয়নি। বুবু এই সিনেমাটা প্রথম পার্টটা দেখে এতটাই উচ্ছ্বসিত হয়েছিল যে ও ঠিক করেছিল যে সেকেন্ড পার্টটা আসলে পরে ওকে দেখতেই হবে এবং সেটা হলে গিয়েই দেখতে হবে। তিন্নিকে বলা হলো, সে বলল যে না, আমি যাব না, 4 ঘন্টা ধরে একটা সিনেমা হলে বসে সিনেমা দেখা আমার পক্ষে সম্ভব নয়, তাছাড়া আমি এটা নেটফ্লিক্সে দেখে নিয়েছি। খুব ভালো কথা, অগত্যা কি আর করা যাবে, আমাকেই যেতে হবে। সিনেমাটা শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে, আর 7টা অবধি হচ্ছে আমার অফিস। আর এখন যত গরম বাড়ছে না, অফিসে কাজের চাপ তত বেড়েই চলেছে। কী যে করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, তাড়াহুড়ো করে 7টার মধ্যে অফিসের কাজ গুটিয়ে রেখে চললাম সিনেমা দেখতে। যাব লেক মলে, কিন্তু কি মুশকিল দেখুন, সময় এখন প্রায় ঘড়ির কাঁটা 7টা ছুঁই, আর আমরা লেক মলের সামনে জ্যামে দাঁড়িয়ে আছি। গাড়িটা ঘুরে একটা ইউটার্ন নিয়ে মলের সামনে দাঁড়াবে, তবে আমরা গাড়ি থেকে নামবো। আমি একা থাকলে হয়তো গাড়ি থেকে নেমে হেঁটেই চলে যেতাম, কিন্তু আমার বাকি সঙ্গীরা তারা হাঁটতে নারাজ। বাকি সঙ্গী বলতে আজকে সুস্মিতাও ছিল, সুস্মিতা তাতাইও যাবে আমাদের সঙ্গে সিনেমাটা দেখতে। তো আমরা 4জন মিলে আজকে এই সিনেমাটা দেখব। সিনেমা তো দেখতে যাচ্ছি, কিন্তু সিনেমা দেখার আগে আমার মনের মধ্যে যে একটা কেমন একটা আতিশয্য বা একটা উত্তেজনা থাকে, সেই জিনিসটা আমার মধ্যে একেবারেই নেই। কারণ ভায়োলেন্ট মুভি আমি খুব একটা পছন্দ করি না। আর সিনেমাটার প্রথম পর্যায়ে যেই ধরনের ভায়োলেন্স দেখেছিলাম, আর দ্বিতীয় পর্যায়ে আমি যতদূর শুনেছি ভায়োলেন্সের মাত্রাটা আরও বেশি। সিনেমাটা যে কেন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য হয়নি আমি সেটা বুঝলাম না, বা হয়তো ছিল, আমি খেয়াল করিনি। কারোর যদি জানা থাকে আমাকে জানাবেন। সে যাই হোক, গিয়ে তো পৌঁছলাম সিনেমা হলে। সেখানেও আর এক বিপত্তি, আমাদের টিকিট কাটা নেই। ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে, কেননা এর মধ্যে বুবু আর সুস্মিতা দুজনেই নেটে দেখেছে যে এর টিকিট সেরকম বিক্রি হচ্ছে না, সিনেমা হল ফাঁকাই আছে। তার কারণে সিনেমাটা তো সবার দেখা হয়ে গেছে। এটা অনেক পুরনো, বহুদিন আগে এটা বলে রিলিজ করেছে। যাই হোক, আমি আপাতত সেই রকম কোনো সিনেমার খোঁজখবর রাখি না। সেটা খুব একটা পছন্দের সিনেমা না হলে, সাধারণত আমি বাংলা সিনেমা দেখাই বেশি পছন্দ করি। হিন্দি সিনেমা যে একেবারেই দেখি না তা নয়, দেখি, তবে আমার মনে হয় বাংলা সিনেমাটা আমার বেশি ভালো লাগে। আর সেই রকম বাংলা সিনেমা তো বহুদিন দেখিনি, যেটা দেখে রীতিমতো ভালো লেগেছে। বহুকাল সেই ধরনের কোনো বাংলা ছবি দেখা হয়নি। আর এখন ছবি দেখার সংখ্যাটাও অনেক কমিয়ে ফেলেছি আমরা। কারণ প্রথম কথা যে ওই 3 ঘন্টা হলে গিয়ে বসা, তারপরে টিকিট কাটা, তারপরে ধরুন ওই যাওয়া আসা, আর উইকডেজে তো সেটা একেবারেই সম্ভব নয়। আগে যদিও সম্ভব হতো, মাঝে মাঝে আমরা নাইট শোতেও সিনেমা দেখেছি, সেরকম দিনও গেছে। কিন্তু তবু ওই যে এখন সবাই টিকিট কাটছে, টিকিট কেটে এবার আমরা হলের ভেতর ঢুকবো। আর হলের ভেতর ঠিক সময় ঢুকে পড়েছিলাম, তখনও সিনেমাটা শুরু হয়নি। একটা ইংরেজি সিনেমার ট্রেলার দেখাচ্ছিল, আর সিনেমাটা শুরু হতে আরও কিছুটা বাকি ছিল। আমি ভাবলাম যে সিনেমাটা তো তাড়াতাড়ি শুরু করে দিলেই পারে, কারণ 4 ঘন্টার একটা সিনেমা। এই দেখুন, হলের ভেতর আমরা বসে আছি, আশেপাশে সমস্ত সিট ফাঁকা, পেছনের ওতে 2-1 বসেছিল। তো আমার খালি মনে হচ্ছিল এটা যদি এরকম সিনেমা না হয়ে একটা ভয়ের সিনেমা হতো, তাহলে কি অবস্থা হতো। মানে তাহলে তো মনে হয় ভয়ের চোটে হাত পা একদম পেটের মধ্যে সিঁধিয়ে যেত। যাই হোক, সিনেমা দেখা তো আমরা শুরু করলাম দুগ্গা দুগ্গা করে, কিন্তু এত ভয়ঙ্কর রকমের ভায়োলেন্স না আমি আগে কোনো সিনেমাতে দেখেছি বলে মনে পড়ে না। অনেক দিন আগে শেখর কাপুরের একটা ইংরেজি সিনেমা এসেছিল কুইন ভিক্টোরিয়ার উপরে। সেই সিনেমাটাতে এই ধরনের কিছু ভায়োলেন্ট দৃশ্য ছিল, কিন্তু এরপর এরকম কোনো সিনেমা দেখেছি বলে মনে পড়ছে না। একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যে কাটা মুন্ডু দিয়ে একজন রাস্তায় ফুটবল খেলছে, ভাবতে পারেন। যাই হোক, গতকাল আর ভিডিওটা আমি শেষ করে উঠতে পারিনি। আজকে সকালবেলা তো চা সহযোগে দিন শুরু হলো, তারপরে গেলাম একটু ছাদে। আগেই বলছিলাম যে অফিসে কাজের চাপ এখন প্রচণ্ড বেড়ে চলেছে, সেই জন্য ছাদেও ঠিকমতো ঘোরাঘুরি করে আপনাদের গাছগুলো দেখা হলো না।
আজকে কিন্তু গাছে প্রচুর ফুল ফুটেছিল, এই হচ্ছে আমার আজকের পুজোর ফুলের সাজি। আর পাশে রাখা ফুলগুলো তো দেখলেনই, ওগুলোই আজকে ছাদ থেকে আমি তুলে নিয়ে এসেছি। আর এই আমার আজকের পুজো। তাড়াহুড়ো করে পুজোটা শেষ করে আবার অফিসের কাজে গিয়ে বসতে হবে, সেই তাড়াটা তো ছিলই। প্লাস আবার ব্যাক টু ব্যাক কিছু মিটিংও ছিল, কিছু কাস্টমার কল ছিল, সেগুলোকেও শেষ করতে হবে। তাই চলুন তাড়াহুড়ো করে একবার ঠাকুরকে ডেকে নিয়ে কাজে লেগে পড়ি, কারণ আজকেও কাজটা শেষ করতে করতে বোধহয় রাত্রিই হবে। এই আমার মহাদেবকে যথারীতি ধারা স্নান করানো হচ্ছে। আগেই বলেছিলাম সমস্ত বৈশাখ মাস জুড়েই এটা করানো হয়, তবে আমার মনে হয় বৈশাখ থেকে তো জ্যৈষ্ঠতে গরমটা বেশি পড়ে। গরমের সময় যে কেন করে না, মানে জ্যৈষ্ঠ মাসে কেন করে না কে জানে, জানি না। যে মানে যখন এই নিয়মটা প্রচলন হয়েছিল তখন হয়তো বৈশাখ মাসে বেশি গরম পড়তো। যাই হোক, চলুন কাজকর্ম শেষ করি। কাজ শেষ করে আবার আপনাদের সামনে আজকে 2 মিনিটের জন্য একটু বসার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী হয়। তাহলে এখন আপাতত আসছি, কাজ শেষ করে সন্ধ্যের পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে আনন্দে রাখবেন। আজকে বললে বিশ্বাস করবেন না যে রাত্রি 9:30টায় আমার অফিসের কাজ শেষ হলো। মাঝখানে শুধুমাত্র বিকেলবেলা এই আধ ঘন্টাও না, 20 মিনিটের জন্য আমি একটু ছাদে গেছিলাম, একদম হাঁপিয়ে উঠেছিলাম আর পারছিলাম না। তাহলে কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সঙ্গে তো সেভাবে আর কথাবার্তাও হয়নি, দেখা সাক্ষাৎও হয়নি গত 2 দিন ধরে। আর যত গরম বাড়ছে, যত ভোট এগিয়ে আসছে তত গরম বাড়ছে, আর তত আমার অফিসের কাজের চাপ বাড়ছে। আগামী পরশু দিন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন, আর এই নির্বাচনের দিন তো ব্যাংক বন্ধ থাকে। আর যেহেতু ব্যাংক বন্ধ থাকে সেই জন্য আমাদের যে ধরনের কাজ আমাদেরকে করতে হয়, তার সঙ্গে ব্যাংকের সঙ্গে আমাদের প্রতিনিয়ত একটা দৈনন্দিন একটা লেনদেন করতে হয়। তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গেছেও রাখতে হয়। যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে গতকাল তো ব্যাংক খোলা ছিল, আজকেও ব্যাংক খোলা ছিল, আগামীকাল আবার ব্যাংক বন্ধ না, আগামীকাল ব্যাংক খোলা থাকছে, পরের দিন ব্যাংক বন্ধ, যেসব জায়গায় নির্বাচন হচ্ছে সেই সব জায়গায়। এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে সাধারণত আমরা জানতাম যে সরকারি কর্মচারীদেরই ভোটের কাজে লাগানো হয়, এবার দেখছি বেসরকারি ব্যাংকের কর্মচারীদেরও ভোটের কাজে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কারণ অনেকগুলো ব্যাংক যেগুলো একটু রুরাল এরিয়াজে অর্থাৎ গ্রামের দিকে, সেখানে কিছু কিছু বেসরকারি ব্যাংকে আমি ফোন করেছিলাম, কারণ তারা বলছিলেন যে কিছুদিন তাদের লোকজন কম থাকবে, সেই জন্য তারা ঠিকমতো আমাদের সার্ভিসটা দিতে পারবেন না। কিন্তু কেন লোকজন কম থাকবে সেটা জানার জন্যই আমি ফোন করেছিলাম। তখন তারা বললেন যে অধিকাংশ লোকজনই ভোটের ট্রেনিংয়ে চলে গেছে। আমার তো ব্যাপারটা মাথায় ঢুকলো না। আমিও দীর্ঘদিন একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেছি, কিন্তু তখন আমাদের এই ধরনের কোনো কিছু ঝামেলা পোহাতে হতো না। এটা ঝামেলা বললাম ইন দ্য সেন্স কি, এখন তো ভোটের কাজটা সাধারণত সবাই এড়িয়েই চলতে চান, কারণ আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে এই ধরনের কাজকর্ম, যদিও এটার একটা সামাজিক উপযোগিতা আছে, সমাজের কাছে এর গুরুত্ব অপরিসীম, কিন্তু তা সত্ত্বেও বলছি এই ধরনের কাজকর্ম অনেকেই এড়িয়ে চলতে চান। তার কারণ অযথা ঝামেলায় কেউ আর জড়াতে চান না। তবে জানি না, এইবার শুনছি পরিস্থিতিটা একটু অন্যরকম। এইবারে শোনা যাচ্ছে যে বিভিন্ন এলাকায়, অর্থাৎ যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে কিছু সন্দেহভাজন ব্যক্তি যারা পুলিশের তালিকায় রয়েছেন, অর্থাৎ যারা গণ্ডগোল পাকাতে পারেন, সেরকম লোককে নাকি আগের থেকেই পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, বিভিন্ন সংবাদ মাধ্যমে তো দেখছি। সে যাই হোক, ভোট আসবে যাবে, আমাদের অবস্থার তো সেরকম কোনো পরিবর্তন হবে না। আমরা যেরকম আছি সেরকমই থাকবো। তার মধ্যে থেকেই আমাদের নিজেদের জীবনযাত্রা সেটার কিছুটা হলেও উন্নতি করতে হবে। উন্নতি ইন দ্য সেন্স আর্থিক দিক থেকে যেমন উন্নতিটা করতে হবে, তেমনি আর্থসামাজিক দিক যেটা বলে সেটাতেও কিছুটা উন্নতি আনতে হবে, সেটাতেও কিছুটা অগ্রগতি আনতে হবে। উন্নতি কথাটা ভুল, যাই হোক। তো সারাদিন কাজের শেষে এই যে আপনাদের সঙ্গে একটু কথা বলছি, যে কি রিলিফ আমার কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই হয়তো মনে করেন যে আমি বকবক করছি, কিন্তু আগে যেরকম 10টা লোকের সঙ্গে বসে আমি কাজ করতাম,
একটা লোকের সঙ্গে 10 রকমের কথা হতো, এখন আর তো সেটা হয় না। সেই জন্য বাধ্য হয়ে এই সংবাদ, এই মাফ করবেন, এই কি বলবো, সোশ্যাল মিডিয়ায় মুখ দেখানো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করা। আর একটা জিনিস আপনাদের বলার ছিল, যেটা হচ্ছে যে গত এপিসোডে আমি বোধহয় না, আমি অনিচ্ছাকৃতভাবেই প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ঋতুপর্ণ সেনগুপ্ত বলে ফেলেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ঋতুপর্ণ ঘোষ আমার অত্যন্ত প্রিয় একজন চিত্র পরিচালক। ও প্রথম দিকের ছবিগুলো, বিশেষ করে বাড়িওয়ালি ছবিটি কিন্তু আমি অনেকবার দেখেছি। ওর সমান্তরাল একটা সিনেমা আমার মনে হয় না যে বাংলা সিনেমা কি বা ভারতীয় সিনেমায় আজ অবধি এসছে। যেসব প্রথিতযশা পরিচালকরা আছেন তাদের কথা মাথায় নিয়েই বলছি। অনেকেই এটা বলেন যে সত্যজিৎ রায় পরবর্তী প্রজন্মের ঋতুপর্ণ ঘোষই হচ্ছেন অন্যতম একজন সেরা পরিচালক, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। কারণ আরও বহু পরিচালকরা আছেন যারা সমানভাবে আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে গেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন তবে সেই সব ছবিগুলোর মানও কিন্তু যথেষ্ট ভালো। এই মুহূর্তে আমার গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন এদের কথা মাথায় আসছে। আমি আরও প্রচুর নাম আছে, আমি কারোর নাম না নিয়ে তাকে আমি ছোট করতে চাইছি না। সবাই খুব সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দেন। বিশেষ করে যেসব নবীন পরিচালক, তরুণ পরিচালকরা এখন ছবি তৈরি করছেন, তাদের সিনেমাগুলোও কিন্তু দেখার মতো। অতি স্বল্প পরিসরের মধ্যে যে এত সুন্দর সুন্দর ছবি তারা আমাদেরকে উপহার দিচ্ছেন, এত এক্সপেরিমেন্টাল বাংলা সিনেমা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু সত্যিই দেখার মতো। বিশেষ করে এখন দুটো গোয়েন্দা সিরিজ আমার মনে পড়ছে এই মুহূর্তে। একটা হচ্ছে সোনাদার একটা ছবি মনে হয় খুব শিগগিরই আসছে, আর একটা হচ্ছে একেনবাবুকে তো আমার দারুণ লাগে। ওনার মধ্যে প্রয়াত সন্তোষ দত্তের একটা ছায়া খুঁজে পাওয়া যায় কিন্তু। আর সন্তোষ দত্ত তো চিরস্মরণীয় হয়ে আছেন জটায়ুর চরিত্রে, তাই এইখানে জটায়ুকে গোয়েন্দা হিসাবে দেখতে কিন্তু মন্দ লাগে না, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। যাই হোক, আজকে আর কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি না, হিবিজিবি যা মনে আসছে তাই আপনাদের সামনে বকে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অবস্থায় সত্যিই খুব সাবধানে থাকার সময় এটা, কারণ বেশি করে জল খাবেন, গরম বাড়ছে, যদি সম্ভব হয় তাহলে একটু টক দই খাবেন প্রতিদিন, এটা ভীষণভাবে দরকার। এখন বাজারে অঢেল কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমের শরবত, আমপোড়া শরবতটা যেমন অতি উপাদেয় এবং শরীরের পক্ষেও বেশ উপযোগী, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমের ঝোল বলে একটা রান্না হয়, যদি কোনো দিনও সম্ভব হয় আমি আপনাদেরকে সেটা করে দেখাবো। অবশ্য অনেকেই এটা জানেন, এটা অতি প্রাচীন একটা রান্না, বাঙালি রান্না। অবশ্যই খাবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিছু তেঁতুও খাওয়াবেন। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও সেটা অভ্যেস করাবেন, কারণ এই গরম পড়লে পরেই আমি দেখেছি বাচ্চারা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজে ভোগে, বিশেষ করে ঘামাচি। ওদের দিনের মধ্যে অন্তত একবারই যদি স্নান করে তাহলে খুব ভালো করে স্নান করাবেন। বিশেষ করে এই সময় একটুখানি নিম পাতা ফোটানো জলে স্নান করলে পরে ঘামাচির উপদ্রবটা একটু কম হয়। ছোটোবেলায় আমারও খুব এরকম ঘামাচি হতো গরমকালে, আর সেই জন্য আমার দিদিমা আমাকে সবসময় ওই নিম পাতা ফোটানো জলে স্নান করাতেন বলতে স্নানটা করে নেওয়ার পরে শেষ যখন গায়ে জলটা ঢেলে দিতেন তখন ওই নিম পাতা ফোটানো জলটা ঢেলে দিয়ে গা হাত পা মুছিয়ে দিতেন। সেটা আমার এখনও মনে আছে। ছোটোবেলার দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল, বিশেষ করে যে কয় বছর আমি আমার দিদিমার কাছে ছিলাম সেই দিনগুলো আমি আজও ভুলতে পারিনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আশেপাশে যারা আছে তাদের দিকে নিজেদের সাহায্যের হাতটি দয়া করে বাড়িয়ে দেবেন। খুব ভালো থাকবেন সবাই। আজ রাখছি, নমস্কার। কালকে অবশ্যই দেখা হবে।